দেখুন, বিষয়টা খুব সিরিয়াসলি দেখুন। কখনো আকাশ বেয়ে খুব করে যদি নেমে আসে ভালো তৃণমূল খুব জোরে, চোখ ভাঙা ঘুমে বিরোধিতা খুঁজো না তুমি, আশেপাশে সে আর নেই। অনুব্রতর জন্য নকুলদানা এনো না কেউ, সে মদনদার পাশে বসে রঙিন সমুদ্রে গুনছে ঢেউ। ভালো খারাপের চত্বরে কে তৃণমূলকে বিজেপি সব হারিয়েই গেছে, শেষ ট্রেনে ঘরে ফিরবে? না 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 না। কি কেমন লাগলো? ও লাভলি, বলুন। আরে আমি মশাই আপনাকে আর কি বলবো, আপনি তো মশাই ছাগল নন, আপনি তো মানুষ, আপনি বুঝতেই পারছেন চারপাশে কি হচ্ছে। আর আপনি এটাও বুঝতেই পারছেন যে এই শাসক দল সরকারের বিরোধিতা করার জন্য এই কয়েকজনই পড়ে আছে। তাই এই সব দিনে বেশি খাপ খুলতে নেই, বেশি কিছু বলতে নেই, শুধু বলতে হয় ও লাভলি। দেখুন, এইসব দিনে না, যখন বিরোধিতার স্ট্যান্ডার্ডটা দেখা যায় এরকম জায়গায় চলে গেছে, তখন একটু ঝাঁঝ নিয়ে বিরোধিতা করতে মার্কেটে নামতে হয়। তখন বলবো বলবো করতে নেই, এসব বলে ফেলতে হয়। যেমন দেখুন, একটা ঘটনার কথা আপনাদের মনে আছে? আমার তো আজ খুব মনে পড়ছে 2021-এর কথা। এবং সেই সময় প্রেসের তরফ থেকে শুভেন্দু অধিকারী, তখন মহামহিম বিরোধী দলনেতা, তাকে কিছু একটা জিজ্ঞেস করা হয়েছে মদন মিত্রকে নিয়ে। এবং শুভেন্দু অধিকারী তখন বলছেন, ওর কথা কি উত্তর দেবো, ও তো একটা পরিচিত মাতাল। এবার এই কথা তখন বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মদন মিত্র তো তখন মদন মিত্র, তিনি তো আর মিহিদানা হয়ে যাননি এখনকার মতো যে সবার পাতে পড়ে যাবেন। তো মদনদাও পাল্টা তখন উত্তর দিয়েছেন। মদনদা বলছেন, আমি যদি মাতাল হই তাহলে আমাকে মাতাল বানালো কে? শুভেন্দুর বাবা শিশির অধিকারী। মদন মিত্র তখন যে কথাটা বলেছেন, দাঁড়ান 1 মিনিট। আমাকে প্রথম মদ খাইয়েছিল কে? শুভেন্দুর বাবা শিশির অধিকারী। শিশির অধিকারী প্রথম মদ খাইয়েছিল, কি যেন একটা ব্র্যান্ডের নাম ছিল, শিবাস না ফিবাস। আমরা যাচ্ছিলাম কেশপুরের দিকে, শিশির দা কি একটা মিশিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলল খাও, আর সেটা খেয়ে আমার তো একেবারে প্রায় বমি করার মতো অবস্থা। আপনি ভাবুন, একটুখানি ভাবুন, আপনি সিনটা একবার ভাবুন। সিনটা হচ্ছে এরকম যে শিশির অধিকারী মদের বোতল একখানা বার করেছেন, দামি মদ, শিবাস না ফিবাস, দামি ব্যাপারটা আমি গুগল করে দেখেছি, দামি মদ, এবং সেইটা মিশিয়ে দিয়ে একটা গ্লাসে পেক বানিয়ে মদন মিত্রর দিকে এগিয়ে দিয়েছেন শিশির অধিকারী। এবং মদন মিত্রকে বলছেন খাও, খেয়ে ফেলো মদন, খেয়ে ফেলো। আর মদনদা তখন মদ খান না। মদনদা তখন বলতে পারেন একটা পদ্মের মতোই নির্মল, তিনি মদ টদ কি জিনিস জানেনই না। মদনদা সেই মদ দেখে বা মদ খেয়ে তারপরে ভয়ে কাঁপছেন। তিনি বলছেন, শিশিরদা কি করছো, কি করলে তুমি আমার সাথে, কি খাইয়ে দিলে? মানে এই সিনটার কথা শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করলে তিনি হয়তো বলতেন, অমরেশপুরের হাতে মাধুরী দীক্ষিত পড়লে যেরকম কাঁপে, মদন ঠিক সেই রকমই কাঁপছিল। তো যাই হোক, এইরকম একটা সিন। এবার ব্যাপারটা হচ্ছে যে এইটা শোনার পরে আপনি বলবেন যে পৌলমী, এইসব গুল গল্প, এইসব গাল গল্প বিশ্বাস করার কোনো জায়গা আছে? আরে মশাই, এই জন্যেই তো আমার বদনাম। আমি কি এটা বানিয়ে বানিয়ে বললাম নাকি? আরে এফআইআর করার জন্য যাদের হাত চুলকাচ্ছে, সেই সমস্ত পুলিশ কাকু যারা অকারণে ব্যতিব্যস্ত, সেই সব বিধায়ক মহাশয় যারা সমস্ত গুন্ডা দমন করার জন্য উঠে পড়ে লেগেছেন, আমি কি এসব কথা বানিয়ে বললাম? এ তো ফ্যাক্ট। নিউজ দেখিয়ে আমি আপনাদের সামনে একেবারে বললাম মদনদা বলেছেন। এটাও যেমন ফ্যাক্ট, তেমন এটাও ফ্যাক্ট যে এই যে মদনদা এত কিছু করেছেন, গাড়ি বাড়ি এত ফুটানি, এসব তো আর এমনি এমনি হয়নি। তার জন্য কিছু দিতে হয়েছে, দিতে হলে নিতে হয়েছে, নিতে হলে জায়গা করতে হয়েছে। এবং সেখানে দাঁড়িয়েই যখন এই অভিযোগটা সামনে উঠে এসেছে যে মদন মিত্র বেআইনিভাবে চাকরি টাকরি দিয়েছেন, তার গোটা পরিবারকে ইডি তলব করেছে, মদন মিত্রর 2 পুত্র, তার স্ত্রীকে ইডি ডেকে পাঠিয়েছে, এবং বিভিন্ন পুরসভায় বেআইনিভাবে টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা, নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন মদন মিত্র, এই অভিযোগ। এবং তিনি ঘুষ নিয়েছেন এর জন্য, এবং সেই ঘুষ কখনো নগদ টাকায় নিয়েছেন, কখনো সোনাদানায় নিয়েছেন। কিন্তু তদন্তকারীরা মনে করছেন যে এই ঘুষটা মদন মিত্র কিন্তু ডিরেক্টলি নেননি। না, মদন মিত্র নিজের হাতে নেননি, কোনো মিডলম্যান তার হাতে এই সমস্ত ঘুষ টুস পৌঁছে দিয়েছিল। এবার দেখুন, সপরিবারে গোটা পরিবার মিলে সুইজারল্যান্ডে যাবে, অথবা নিদেন পক্ষে দুবাইতে যাবে, কিন্তু হাবিবি গোটা পরিবার মিলে কি আর জেলে যেতে চাইবে? তো এইখানে কালীঘাটের মমতা তৃণমূল কিভাবে বাঁচাতে পারছে না, আর ঋতব্রত তৃণমূল কিভাবে বাঁচাতে পারছে, এইটা কি আপনি বুঝতে পারছেন? বুঝতে যদি না পারেন তাহলে কি আছে, বলুন ও লাভলি। এইসবের পরে রাতে এমতালির বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে শটান হাজির হয়ে গেছেন মদন মিত্র। কিন্তু সন্দীপন সাহার সঙ্গে 8 ঘন্টার বেশি বসে থাকলেও মদন মিত্রের সাক্ষাৎ হয়নি বলেই জানা যাচ্ছে। ঋতব্রত সন্দীপন গ্যাং মনে হয় 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন।
এইখানেও আরেকবার আপনি একটু ভেবে দেখুন, একজন প্রাক্তন বাম নেতা বিজেপির হাত থেকে তামাক খেয়ে নিজেকে তৃণমূল বলে দাবি করে কংগ্রেসের শহীদদের জন্য 21শে জুলাই পালন করবেন। এই রকম পিসও বা আপনি কটা পাবেন মার্কেটে? তা যাই হোক, বেটা নেহি তো বাপ হি সহি, যেরকম ওদিকে একটা বাপ বেটার ব্যাপার ছিল, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী দোষী আসলে মদন মিত্রকে মদ খাওয়ানোর জন্য, সেরকমটা যেমন সামনে এলো সেই রকমই এখানেও একটা বাপ বেটার ব্যাপার রয়েছে। সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহা, যিনি এতদিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তার সঙ্গে দেখা হয়েছে মদন মিত্রের এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে এবং তারপরে বাবা বলেছেন ব্যাটার হাতটা ধরে নাও। রাতের বেলায় সবকিছু অন্ধকার থাকলেও দিনের বেলায় কিন্তু আলো ফুটতেই সমস্তটা পরিষ্কার হয়ে গেছে। লোকটা কিন্তু খুবই জেনুইন, আপনাকে এটা কিন্তু মানতেই হবে। মদন দা আজ বলছেন ছোট্ট একটা 2 লাইনের কবিতা, এবং কবিতায় তিনি বোঝাচ্ছেন যে দেখুন, জীবন মরণ বয়সটা এখন একটা সাঁকোর সামনে এসে দাঁড়িয়ে, বয়সটা একটা সাঁকোর সামনে দাঁড়িয়ে আছে, আর সেখানে আপনাকেই বুঝে নিতে হবে কি হবে কি হবে না, কোন সাঁকোটা পার হবে আর কোন সাঁকোটা পার হবে না, সেই পুরোটা আপনাকেই বুঝে নিতে হবে। এবার বিশ্বাস করুন, এটা আসলে কোনো কবিতা কিনা আমি সেটাও খুঁজে দেখেছিলাম, খুঁজে পাইনি। মানে দিদিকে ছাড়লেও ভাইয়ের কবিতা লেখার অভ্যেসটা কিন্তু একেবারেই যায়নি। যাকে তো এই যে কবিতাটা বলেছেন মদন দা, এবারে ঋতব্রত কোন সাঁকো তৈরি করছেন, সাঁকো মানে ব্রিজটা কিভাবে তৈরি করে নিচ্ছেন, কিভাবে পারাপার করে ফেলছেন, সেটা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন, সেটা কি আর আলাদা করে বুঝিয়ে দিতে হবে? এমনিতে এখন সরকারকে নিয়ে কিছু বললেই কিছু লোকজন এসে বলে যান, আরে সরকারকে কেন এরকম বলছো, নতুন সরকার সবে ভূমিষ্ঠ হয়েছে, ছোট্ট একটা বাচ্চা, 2 মাসের সরকার, গ্ল্যাক্সো বেবি, ওলে বাবালে, সবটা এখন ঝিনুকে করে খাইয়ে দিতে হয়। সেই রকম বাজে অভ্যেস আপনাকে আর নাই বা করালাম। ছাড়ুন, আপনি মদনদাকে ছাড়ুন। দেখুন, মদনদার কথাগুলো শুনে যদি আপনার আজ মনে হয় যে আপনি ভিড়মি খাচ্ছেন, যদি মদনদার কথা শুনে আপনার বিষম লাগে, তাহলে কেষ্টদার কথায় আপনি কি বলবেন? অনুব্রত মণ্ডল, মদনদা তো আজ গেছেন, কেষ্ট মণ্ডল তিনি কয়েকদিন আগে গেছেন ঋতব্রত তৃণমূলে, এবং সেখানে যাওয়ার পর তিনি কি বলছেন? তিনি সমস্ত অদ্ভুত কথাবার্তা বলছেন। অনুব্রত মণ্ডল বলছেন, আমি প্রত্যেক দিন সরকারকে 3.5 কোটি টাকা দিতাম। মানে একটা লোক সে প্রত্যেক দিন সরকারকে 3.5 কোটি টাকা দেবে কি করে? একটা লোক সরকারকে 3.5 কোটি টাকা দিচ্ছে, কিভাবে দিচ্ছে? প্রত্যেক দিন দিচ্ছে। কি করে হতে পারে এটা? কি করে দিতে পারে একটা লোক? মানে ধরুন আমি ঠিক করলাম আমি এবার থেকে সরকারকে প্রত্যেক দিন 3.5 টাকা করে দেব। কিভাবে দেব? কি করে দেওয়া যেতে পারে? ছুঁড়ে ছুঁড়ে দেবো নাকি? কি করে? এবং অনুব্রত মণ্ডল কোন প্রশাসনিক পদে ছিলেন যে তিনি সরকারকে 3.5 কোটি টাকা প্রত্যেক দিন দিতেন? তা এইটা নিয়ে তো একটু সিআইডির তদন্ত হওয়া উচিত, হবে নাকি এখন? মানে আপনি দেখুন, অনুব্রত মণ্ডল বলছেন, আমি তো জেলে গিয়েছিলাম কার জন্য? জেলে গেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আরে বাবা, 75-25-এর হিসেব তো হয়েছিল, তা 25 তো তুইও পেয়েছিস, তারপরে বিষয়টা কি দাঁড়ালো? আপনি এখন বলবেন যে আরে অনুব্রত মণ্ডলের তো মাথায় অক্সিজেন কম যায়। আপনি তাহলে ভেবে দেখুন, মাথায় অক্সিজেন কম যায় একটা লোকের, সে পর্যন্ত বুঝতে পেরে গেছে যে এখন কোন দিকে যেতে হবে, কোথায় গেলে নিস্তার পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, ইডি সিবিআই কেউ বিরক্ত করবে না, কিভাবে ঋতব্রত তৃণমূলে ঢুকে পড়লে শান্তি পাওয়া যাবে, আর আপনি বুঝতে পারছেন না। ভাবুন একবার, কি করে বুঝতে পারছেন না আপনি? অনুব্রত মণ্ডলের নামের পাশে একটা সময় পাচার কথাটা লিখলেই আপনি দেখবেন কোনো না কোনো অভিযোগ উঠে আসবে, কোনো না কোনো জিনিস পাচারের, গরু, বালি, কয়লা, কি নেই, সমস্ত রকম অভিযোগ আছে। তো এইরকম পাচার করা একজন লোক, এত অভিযোগ থাকা একজন লোক, সে বুঝতে পেরে গেছেন কোন পা ছাড়তে হবে আর কোন পা ধরতে হবে। ওই পা ছেড়ে দেওয়া হয়েছে কারণ সুবিধা হচ্ছে না, এই পা ধরলেই মুক্তি, একেবারে আমার মুক্তি আলোয় আলোয়। তো এই ব্যাপারটা, এইরকম একজন লোক, কন্যাদায়গ্রস্ত একজন পিতা, তিনি তার ভবিষ্যৎ ঠিক করার জন্য বুঝে গেছেন, আর আপনি বুঝতে পারছেন না আপনার ইগোর জন্য। তাহলে কি করে হবে? এখানে তাহলে শেষ ঠাঁইটা কি? মানে আপনার শেষ ঠাঁইটা কোথায়? যে মমতাকে শেষ করার জন্য এটা দরকার ছিল, মমতাকে শেষ করার জন্য, মানে পশ্চিমবঙ্গে আর যা হচ্ছে এখন সমস্ত কিছু দরকার ছিল, অন্তত মমতাকে তো শেষ করা গেল, বিরোধী শূন্য হোক যাই হোক, মমতা শেষ হলো, কেষ্টকে বাঁচানো হলো মমতাকে শেষ করার জন্য। তাহলে প্রশ্ন করতে হয়, মমতার বয়স কত? কতদিন বাঁচবেন? বেঁচে থাকলেও কতদিন প্রাসঙ্গিক থাকবেন? আজকেই নেই, কাল কি করে প্রাসঙ্গিক থাকবেন? কিন্তু এখানেই আপনি প্রশ্ন করুন যে অনুব্রত মণ্ডল, মদন মিত্রের বয়স কত? তাদেরও বয়স হয়েছে, হয়তো বেশি দিন বাঁচবেন না, কিন্তু এই যে মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ তিনি কোটি কোটি টাকা, সোনা দানা সবকিছু নাকি ঘুষ নিয়েছেন, এর যদি কোনো তদন্ত কিনারা, এগুলো ধরা টরা কোনো কিছু যদি না হয়,
তাহলে এগুলো কে ভোগ করবেন? মদন মিত্রর 2 ছেলে আছেন, নাতি পুতি, তারা সবাই মিলে ভোগ করবেন। অনুব্রত মণ্ডল বলছেন তিনি দিনে 3.5 কোটি টাকা করে সরকারকে দিতেন। এর যদি কোনো তদন্ত না হয়, এরপরে অনুব্রত মণ্ডল তার মেয়ের নিশ্চয়ই বিয়ে দেবেন, 100 কোটি কোটি টাকা খরচ করে বিয়ে টিয়ে সমস্ত কিছু হবে। তাহলে আপনার বক্তব্য যদি এটাই হয় যে মমতাকে শেষ করার জন্য এগুলো সব জরুরি ছিল, যা যা করা হচ্ছে এগুলো দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করার জন্য, মানে লোকসভা রাজ্যসভাতে আপনার নাম্বার লাগবে, সেটা যদি বা তাও বোঝা যায়, পশ্চিমবঙ্গে মমতাকে শেষ করার জন্য বিপুল পরিমাণ বিধায়ক নিয়ে ক্ষমতায় আসাটাই এনাফ ছিল না, তার সঙ্গে আবার বিরোধীদেরও এইভাবে বেছে বেছে একদিকে জড়ো করার দরকারটা ছিল। এটা যদি আপনি বলেন তাহলে আপনি কি চাইছিলেন? দুর্নীতির বিচার? ওসব তাহলে ছেড়ে দিন, ওসব কথা ভুলে যান। মমতাকে শেষ করার জন্য এগুলো দরকার ছিল, যুক্তি যদি এটা হয় তাহলে আপনি নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিন, কারণ প্রতিবেশীকে শেষ করার জন্য এটাও জরুরি। আপনি মাটিতে ভাত খাওয়া প্র্যাকটিস করুন, কারণ চোরকে ডিসকারেজ করার জন্য এটাও খুব জরুরি। এবং আপনি একটা কাজ করুন, ল্যাম্পপোস্টে গিয়ে উল্টো হয়ে ঝুলে থাকুন, কারণ করোনা হয় বাদুরের জন্য, আর বাদুরকে প্রিভেন্ট করার জন্য, বাদুরকে আটকানোর জন্য ল্যাম্পপোস্টগুলো এইভাবে দখল করে নেওয়াটা জরুরি। সবাই সবকিছু বুঝতে পারছেন, আর আপনি এখনো আপনার সেই ছোট্ট হারমোনিয়াম বের করে টুং 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 করে সেই একই কথা বলে যাচ্ছেন, সেই ছ্যাবলামিতেই বিশ্বাস করে যাচ্ছেন যে না না যাই হোক না কেন ওটা তৃণমূল, এটা কিন্তু বিজেপি, এখানে কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল নেই, অন্যায় যারা করেছে তারা শাস্তি পাবেই, দুর্নীতির বিচার হবেই, বিজেপির তৃণমূলীকরণ কিছুতেই হবে না। স্বপ্নে আমি দেখতে পেয়েছি, স্বপ্নে আমার কাছে এই বার্তা চলে এসেছে। দেখুন, আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। এই যে মদন মিত্র কিছুদিন আগে ঋতব্রত তৃণমূল সম্পর্কে বলেছিলেন যে ঋতব্রত গ্যাং হচ্ছে সমাজের উচ্ছিষ্ট। আজ আপনি দেখেছেন কি সুন্দর সেই সমাজের উচ্ছিষ্টর মধ্যে তিনিও ঢুকে গেছেন, উচ্ছিষ্টদের পাশে বসে কত আনন্দে তিনি কবিতা বলছেন। মানে এইবার হয়তো ইডির উৎপাতটাও একটু কমে যাবে, ডাকাডাকিও হয়তো একটু কমবে। তো এই যে বিষয়গুলো সবাই বুঝতে পারছেন আর আপনি বুঝতে পারছেন না। চোখে যদি আপনি ছুলি পড়ে থাকেন, আমার কি আর দায় পড়েছে নর্দমা থেকে টেনে বের করবো আপনার মুখটা এবং আপনাকে বোঝাবো? একটু তো কলিজায় দম রাখুন। যেখানে রাজ্যের মন্ত্রী, বিজেপির বড় নেতা দিলীপ ঘোষ, তিনি নিজেই বলে দিয়েছেন যে আরে আমাদের মুখ্যমন্ত্রী তো প্রাক্তন তৃণমূল, বিধানসভায় আমাদের নেতা। বিজেপি সারা দেশে সব সময় অন্যান্য দলের যোগ্যদের সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। এবার আপনি যদি বলেন যে আপনি বিজেপির সমর্থক, পুরনো বিজেপির সমর্থক, আপনাদের তাহলে যে বিভিন্ন দাবি দাওয়া তার কি হলো, আপনাদের আবেগের দাম কোথায়, তৃণমূলীরা কেন এখানে চলে আসবে, সেখানে আপনাকে বুঝতে হবে দিলীপ ঘোষ কি বলছেন। বিজেপি অন্য দলের যোগ্যদের সব সময় কাছে টেনে নিয়েছে এবং তাদের সঙ্গে এগিয়ে গেছে। তার মানে আপনি অযোগ্য, আপনার সমর্থন অযোগ্য। ওই যে বিজেপির পাশের যে জায়গাটা, ওই জায়গাটা আপনার জন্য নয়, ওটা ভালো তৃণমূলের বসার জায়গা। এইটা আপনাকে এবার মেনে নিতে হবে। এত কিসের গায়ে জ্বালা আপনার? আপনার থেকে তো মশাই রচনা বন্দ্যোপাধ্যায় ভালো। হ্যাঁ, সেই রচনা বন্দ্যোপাধ্যায় যিনি সেই যে প্লাবনে মানুষের মরমর অবস্থা সেখানে গিয়ে প্রশ্ন করেছিলেন এই ওলটা খেলে গলা চুলকাবে না তো, সেই রচনা বন্দ্যোপাধ্যায় যিনি ধোঁয়া দেখে একেবারে আপ্লুত হয়ে গিয়ে ধোঁয়া ধোঁয়া করে বলেছিলেন এই যে এত ধোঁয়া দেখা যাচ্ছে তার মানে সমস্ত কলকারখানা চালু রয়েছে, সেই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এখন বলছেন আমি বিজেপির সমর্থক, আমি নরেন্দ্র মোদীর সমর্থক, আমি অমিত শাহের সমর্থক, এবং এইবার হুগলিতে দারুণ কাজ হবে, এতে কোনো সন্দেহ নেই। এইবার একেবারে উন্নয়নের চাকা গড়গড়িয়ে এগিয়ে যাবে। এবং তারই সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেখুন কি হয়ে গেছে, কি হতো ওসব কথা ছেড়ে দিন, ওসব পোস্টমর্টেম করে কোনো লাভ নেই, আমাদের এগিয়ে যেতে হবে। আগামী দিন কি করে আরো সুন্দর হবে, সুরক্ষিত হবে, উন্নয়ন কিভাবে হবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, সেই নিয়েই এগিয়ে যাওয়া উচিত। আপনি দেখতে পাচ্ছেন এইটাই তো উন্নয়ন। উন্নয়নটা আপনি দেখুন, তৃণমূলের সবাই এখন ভালো হয়ে গেছেন, সবাই এখন ভালো তৃণমূল। আমরা তো এখন আর জেল বলি না, আমরা বলি সংশোধনাগার। সেই সংশোধনাগারে না গিয়েই তৃণমূলের সবার এমন সংশোধন হয়েছে, মদন দা, অনুব্রত দা সবাই যে এত ভালো হয়ে গেছেন, এটা তো একটা মিরাকেল, এবং বিজেপি এলো বলেই তো এটা সম্ভব হলো। আরেকজন লাইনে আছেন বালুদা ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক। এখনো পর্যন্ত ব্যবস্থাটা, ওই সাঁকোটা ঠিক করে তৈরি করে উঠতে পারেননি, ব্যবস্থাটা এখনো ঠিকঠাক হয়নি। বরুণ বিশ্বাসের হত্যার পেছনে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত রয়েছে, এই অভিযোগ করা হয়েছিল বিশ্বাস পরিবারের তরফ থেকে, এবং সেই কথা শুভেন্দু অধিকারীকে জানানো হয়েছে। আর এখন বালুদা ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কি বলছেন? তিনি বলছেন আরে শুভেন্দুর বাবাকে আমি শিশিরদা বলে ডাকি, ওদের শান্তিকুঞ্জের বাড়িটায় আমি কতবার গেছি, ওদের পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। শিশির অধিকারী মানে শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী বালুদাকেও কিছু অফার টফার করেছিলেন, এমনটা অবশ্য বালুদা বলেননি, মদনদারই মুখ খারাপ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।